আমরা আমাদের অনেক সমস্যার সৃজনশীল সমাধান নিয়ে আলাপ করছি, কিন্তু আমাদের একটা বিশাল জাতীয় সমস্যা আছে পার্বত্য চট্টগ্রাম নিয়ে। বাংলাদেশ রক্তাক্ত যুদ্ধ করছে এই জনপদে, যুদ্ধ থামছে কিন্তু ছাই চাপা তুষের মতো এক আগুন ধিকে ধিকে জ্বলতেছে। পাহাড় আর সমতলের জনগোষ্ঠীর মধ্যে সন্দেহ আর অবিশ্বাসের বাতাস লঘু হইয়া যায় নাই। আমি মাঝে মাঝে ভাবি, যারা রাষ্ট্র চালায় তারা কি আদৌ সমস্যাগুলো নিয়ে ভাবেন? কিভাবে এটা সমাধান করা যায় এটা নিয়ে ভাবেন? ভাবলে, আন্তরিকভাবে চেষ্টা করলে তো এই সমস্যা একেবারে দূর না হোক, অনেকটা তো সহনীয় করে ফেলা যায়। রাষ্ট্র সবসময় অপদার্থরা চালায়, তাই কখনো আমরা ভাবতেই পারি না সমস্যাকে দূর করতে হলে কি কি কাজ করতে হবে, কিভাবে সৃজনশীলভাবে সমস্যার সমাধান করতে হবে। আজ আমি পার্বত্য চট্টগ্রাম ইস্যু নিয়ে আলাপ করব। আমার আলাপে সব সমস্যার সমাধান থাকবে না, তবে অন্তত একটা বড় সমস্যার সমাধানের বিষয়ে আলাপ করব। আশা করি বাংলাদেশের আপামর জনসাধারণ, সমতল এবং পাহাড়ের জনগণ আমার এই আলাপটাকে গ্রহণ করবেন। আসেন আল্লাহর নামে শুরু করি। এখন আলাপ হইতেছে আদিবাসী না উপজাতি এই বিষয় নিয়ে। আমি এই আলাপে এখনই ঢুকবো না, একটু টাচ করব আমার এপিসোডের একদম শেষ দিকে। আমার মতে সমস্যার মূলটা এই জায়গায় না, মূলটা মূলত দুইটা জায়গায়, একটা স্থানীয় আর একটা আন্তর্জাতিক। আন্তর্জাতিক বিষয়টা আমি প্রথমে আলোচনা করব, কারণ পার্বত্য চট্টগ্রাম নিয়ে আলাপ করার সময় সেই আন্তর্জাতিক প্রবলেমটা, সমস্যাটা, যেখানে ভারত একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, সেটারে মাথায় রাখলে আমাদের বিষয়টা বুঝতে সুবিধা হবে এবং সমাধানের পথটা ভাবতেও সুবিধা হবে। আসেন এই দুইটা বিষয় কি কি। ভারত মনে করতো যে পার্বত্য চট্টগ্রামের নাগা এবং মিজো বিদ্রোহীরা লুকায় আছে এবং তাদেরকে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই সাহায্য করে। তো এইটার পাল্টা কর্মসূচি নেয় ইন্ডিয়া, যে পূর্ব পাকিস্তানকে দেশটার রাজনৈতিক মূল অংশ থেকে বিচ্ছিন্ন করবে। তো ভারত এইটার উল্টা কর্মসূচি নেয় যে পূর্ব পাকিস্তানকে পশ্চিম পাকিস্তানকে বিচ্ছিন্ন করবে এবং এই কর্মসূচি নিয়ে আগায় যেতে থাকে। এবং এইটা নিয়ে আগায় যাওয়ার জন্য তাদের গোয়েন্দা মানে রকে সবুজ সংকেত দেয় ভারতীয় নীতি নির্ধারকেরা। অনেক পরে ভারতের গোয়েন্দা সংস্থা তার কর্মকর্তা বি রমন এই সম্পর্কে বলছেন যে এই যে পূর্ব পাকিস্তান থেকে ভারতের উত্তর পূর্বাঞ্চলে আইএসআই চালানো কার্যক্রমের অবসান ঘটাইতে ইন্দিরা গান্ধী পূর্ব পাকিস্তানের বাংলাভাষীদেরকে পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হওয়া এবং বাংলাদেশ নামে একটা পৃথক রাষ্ট্র প্রতিষ্ঠার ব্যাপারে সহায়তা করতে হবে এই সিদ্ধান্ত নেয়। এটা বি রমনের বইয়ে লেখা আছে। তো ভারতীয় তরফ থেকে বাংলাদেশের মুক্তিযুদ্ধে সংশ্লিষ্টতার একটা বড় উপাদান ছিল একটা বিশেষ বাহিনীকে পার্বত্য চট্টগ্রাম দিয়ে অপারেশনে পাঠানো। এই বিশেষ বাহিনীর নাম ছিল স্পেশাল ফ্রন্টিয়ার ফোর্স। জেনারেল উবান ছিল এই ফোর্সের প্রথম ইন্সপেক্টর জেনারেল। 1962 সালের শেষ দিকে এই ফোর্সটা গড়ে উঠছিল। 71 সালে এই জেনারেল উবানি ছিলেন মুজিব বাহিনীর প্রশিক্ষক। মুজিব বাহিনী কি জানেন তো? ছাত্রলীগ, যুবলীগ আর আওয়ামী লীগের যৌথ গেরিলা বাহিনী। এরা কিন্তু যুদ্ধ করেনি, আর আজকে তারা মুক্তিযুদ্ধের সিপাহসালার হয়ে গেছে। শুধু তাই না, উবান ছিল রক্ষী বাহিনীরও প্রশিক্ষক। তাইলে বুঝতে পারতেছেন তো যে ইন্ডিয়ার প্ল্যানটা কি এবং কিভাবে সে প্ল্যানগুলো সাজাচ্ছে তার আশেপাশে। এবং পার্বত্য চট্টগ্রামে যখন 71-এর চূড়ান্ত অপারেশন হয়েছিল, তখন মুজিব বাহিনী না, স্পেশাল ফ্রন্টিয়ার ফোর্স নামে ওই আনকনভেনশনাল বাহিনীকেও ভারতীয়রা পার্বত্য চট্টগ্রাম দিয়ে বাংলাদেশে ঢুকায় দেয়। এবং এই স্পেশাল ফ্রন্টিয়ার ফোর্স অনেক দিন থাকে, এমনকি 1975 পর্যন্ত থাকে পার্বত্য চট্টগ্রামে। তো এই ফোর্সের দায়িত্ব কি ছিল? যে পার্বত্য চট্টগ্রামে যে ভারত নিয়ন্ত্রিত মিজোরাম এবং নাগাল্যান্ডের স্বাধীনতা সংগ্রামী আছে তাদেরকে খুঁজে বের করে এবং নিশ্চিহ্ন করা। এখানেই শেষ না, এই স্পেশাল ফ্রন্টিয়ার ফোর্সের সাথে মুজিব বাহিনী পার্বত্য চট্টগ্রাম দিয়ে যখন অভিযান শুরু করে, এটা নভেম্বরের শেষ দিকে। এরা ত্রিপুরা রাজ্য থেকে পার্বত্য চট্টগ্রামের পানছড়িতে প্রবেশ করে নভেম্বরের শেষে। একদল চাকমা তাদেরকে অভ্যর্থনা জানাইতে যায়, মনে করছে তাদের মুক্ত করতে আসছে। এই জন্য একটা খাসিও নিয়ে গেছিল বেচারারা। আহারে, মুজিব বাহিনী ও স্পেশাল ফ্রন্টিয়ার ফোর্স এই সদস্যদের খাসিটা নিছে, কিন্তু অভ্যর্থনাকারী সবাইকে হত্যা করছিল। তারপর তারা পানছড়ির পাহাড় গ্রামগুলোতে হামলা শুরু করে, বাড়িঘর লুটপাট করে, আগুন লাগাই দেয়, সামনে যাকে পায় তাকেই হত্যা করে এবং মেয়েদেরকে ধর্ষণ করে। তাদের হামলায় পানছড়িতে ওই দিনই নিহত হয়েছিল 32 জন নিরীহ পাহাড়ি। তারপর তারা পানছড়ি থেকে খাগড়াছড়ির দিকে রওনা হয় এবং যাওয়ার পথে 176টা বাড়িঘর জ্বালায় দেয়। 14 ডিসেম্বরেও তারা 22 জনকে হত্যা করে। এই ছিল আওয়ামী লীগের মুজিব বাহিনীর মুক্তিযুদ্ধ। এটাই তাদের কন্ট্রিবিউশন। বাংলাদেশ থেকে ভারতীয় সামরিক বাহিনী চলে যাওয়ার সময় তাদের সেনাবাহিনীর এই স্পেশাল ফ্রন্টিয়ার ফোর্সকে রেখে দেওয়া হয় কক্সবাজারে। 72 সালের জুলাই পর্যন্ত পার্বত্য চট্টগ্রামে অপারেশন চালায়। তারপরে তারা প্রত্যাবর্তন করে। কিন্তু সবাই যে চলে গেছিল তা কিন্তু না, কারণ মুজিব যেদিন জয় বাংলা হয় না 1975-এ, ওই সময় পার্বত্য চট্টগ্রামে অপারেশন চালানো একটা ভারতীয় হেলিকপ্টার বিধ্বস্ত হয়
রেকর্ড রে ভাই। মুজিব মূলত পার্বত্য চট্টগ্রামকে ভারতের হাতে তুলে দিছিল। আমি আর সেই ইতিহাসে গেলাম না, কিন্তু এখন পার্বত্য চট্টগ্রাম নিয়ে ইন্ডিয়ার পরিকল্পনাটা কি? ইন্ডিয়ার একটা দুর্বল জায়গা আছে চিকেন নেক, তাই না? আপনারা জানেন, যেটা দখল নিতে পারলে সেভেন সিস্টার জয় বাংলা হয়ে যাবে, আলাদা হয়ে যাবে। ইন্ডিয়া সেটা নিয়ে সবসময় একটা প্যারার মধ্যে থাকে। আমাদেরও একটা উইক জায়গা আছে, সেটা হইতেছে ফেনী, যা আমাদের বাংলাদেশ মূল ভূখণ্ডের সাথে পার্বত্য চট্টগ্রামকে যুক্ত করছে। ওই জায়গা দিয়া পার্বত্য চট্টগ্রামকে যদি আলাদা করে দিতে পারে ইন্ডিয়া, তাইলে চিকেন নেক নিয়ে তার না ভাবলেও চলবে, মুফতে একটা সমুদ্র বন্দর পাওয়া যাবে। তাই সে পার্বত্য চট্টগ্রামের সবসময় বিচ্ছিন্নতাবাদীদেরকে অকাতরে সাপোর্ট দেয়, শান্তি বাহিনীকে সাপোর্ট দিচ্ছে, কুকিজিনদের সাপোর্ট দেয়। তারা জানে পার্বত্য চট্টগ্রাম যদি বিচ্ছিন্ন হয়ে আলাদা রাষ্ট্র হয়ও, তাইলে এই ল্যান্ড লক একটা অতি অল্প জনগোষ্ঠীর ভূখণ্ডের ইন্ডিয়ার উপরে সর্বাংশে নির্ভর করা ছাড়া আর উপায় নাই। আর ওই অংশটা ইন্ডিয়া খাইয়া ফেলতে কোনো সমস্যা হবে না তখন। তবে আমরা এই সমস্যার কথা কম বেশি সবাই জানি, যে দ্বিতীয় যে সমস্যা, যেটার কথা আমরা একেবারেই জানি না, আলাপ করি না, সেই সমস্যাটা কি? আসেন সেটা নিয়ে আলাপ করি। এটা খুবই জটিল এবং কম আলোচিত সমস্যা। এই প্রসঙ্গে আমি আর একটা আলোচনা করে নিই, আপনাদের বুঝতে সুবিধা হবে। হংকং আর চায়না মেনল্যান্ড, এই দুইটা ভূখণ্ড কিন্তু একই দেশের হইলে সিস্টেম আলাদা, অর্থনৈতিক সিস্টেম আলাদা। হংকং অশান্ত না? আপনি একই দেশের দুইটা সিস্টেম করলে সেটা অশান্তির একটা বীজ হয়ে থাকে, যদি খুব ভালোভাবে ম্যানেজ করা না যায়। কারণ দেশ বা রাষ্ট্র একটা শরীরের মতো, এটা একটা রাজনৈতিক অর্থনৈতিক সংহতির দরকার পড়ে। ইকোনমিক সিস্টেম আলাদা হইলে রাজনৈতিক সংহতি রক্ষা করা দূর হয়ে যায়। কেন? মার্কস বলছেন যে রাজনীতি হচ্ছে অর্থনীতির একটা ঘনীভূত রূপ। অর্থনীতি যেমন, সেটাই রাজনীতি হইয়া দেখা দেয়। কথাটা খুবই সত্য কথা। একটা দেশের ইকোনমি যেমন, তার রাজনীতিটাও তেমন। এটা নিয়ে পরে আবার বিস্তারিত আলাপ করা যেতে পারে, কিন্তু আপাতত আজকাল আলাপের জন্য এইটুকু জানলেই চলবে। পার্বত্য চট্টগ্রামের ইকোনমি কি আলাদা? হ্যাঁ, আলাদা। ওদের ইকোনমি ভূমি নির্ভর। ওদের বর্তমান ভূমির মালিকানা ব্যবস্থা খুবই জটিল এবং বহুমুখী একটা কাঠামোর উপর প্রতিষ্ঠিত, যা ঐতিহাসিক, সামাজিক, সাংস্কৃতিক এবং প্রশাসনিক অনেকগুলো কারণের মিশ্রণ। তিনটা স্তরে এদের ভূমি ব্যবস্থাপনা। এক নাম্বার, ঐতিহ্যবাহী ভূমি মালিকানা ব্যবস্থা। এটাই সবচেয়ে বড় ভূমি ব্যবস্থাপনা। আনুমানিক 50 থেকে 60% ভূমি এই ঐতিহ্যবাহী ব্যবস্থাপনার আওতায় পড়ে। কেমন সেটা? এইটা গোষ্ঠীভিত্তিক মালিকানা, কোনো ব্যক্তি মালিকানায় না। পার্বত্য অঞ্চলের প্রধান জনগোষ্ঠী যেমন চাকমা, মারমা, ত্রিপুরা এবং অন্যান্য গোষ্ঠীগুলা তাদের নিজস্ব ঐতিহ্যবাহী ভূমি ব্যবস্থাপনা পদ্ধতি অনুসরণ করে। এই ব্যবস্থায় জমির মালিকানা সাধারণত পরিবার বা গোষ্ঠীর মধ্যে থাকে। এটা একটা মৌখিক ঐতিহ্য, লেখাপড়া কিন্তু নাই, কোনো দলিল নাই। জমি ভোগ, দখল এবং ব্যবহার করার অধিকার আছে, কিন্তু সেটা আইনগতভাবে নথিভুক্ত না। জুম চাষ হয় না পাহাড়ে, এই জুম চাষের জন্য যে ভূমি, সেইটা কিন্তু এই ঐতিহ্যবাহী কৃষি পদ্ধতি এবং এই ভূমি মালিকানায়। এখানে জমি ব্যক্তিগত মালিকানা না, বরং গোষ্ঠীগত মালিকানায় পরিচালিত হয়। 2 নাম্বার মালিকানা হচ্ছে সরকারি ভূমি মালিকানা। সরকার যেটাকে রিজার্ভ বন ঘোষণা করছে, এটা সরকারের মালিকানা। পার্বত্য চট্টগ্রামের একটা বড় অংশ আমরা জানি যে রিজার্ভ ফরেস্ট বা সংরক্ষিত বন হিসাবে ঘোষিত। এই ভূমি বন বিভাগ দিয়ে নিয়ন্ত্রিত এবং চাষাবাদ এবং বসতি স্থাপন এখানে নিষিদ্ধ। তবে আপনারা জানেন যে পার্বত্য চট্টগ্রামের অধিবাসীরা ঐতিহাসিকভাবে বনের মধ্যে চাষাবাদ করে এবং বসতি স্থাপন করে। তো সরকার যদি নিষিদ্ধ করে দেয়, তাহলে তাদের ঐতিহাসিকভাবে চাষাবাদের পদ্ধতি ছিল, সেটা নষ্ট হয়ে যায় না? এটা মাথার মধ্যে নাই ওদের। কিন্তু এটা একেবারে বন্ধ হয়নি। এই সংরক্ষিত বন এলাকায় অনেক বসতি আছে জনগণের এবং ঐতিহ্যগতভাবে এই ভূমি তারা ব্যবহার করে। এইটাও একটা ভূমি বিরোধের অন্যতম কারণ। 3 নম্বর হচ্ছে সরকারি প্রকল্প। কাপ্তাই হ্রদ বাঁধ প্রকল্পের জন্য ব্যাপক ভূমি অধিগ্রহণ করা হয়েছিল, যা স্থানীয় জনগণের ভূমি হারানোর অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে। আমরা এই প্রসঙ্গে সমাধান পর্বে আলাপ করব। আনুমানিক 25 থেকে 30% ভূমি সংরক্ষিত বনাঞ্চলের অধীনে রয়েছে। আর আইনগতভাবে নথিভুক্ত মালিকানা, যেটা আমরা সমতলে দেখি আর কি, জমি রেজিস্ট্রি, দলিল, এটা দেখি না, এইটা পর্চা টর্চা এগুলো দেখি না, পাকা দলিল। কিছু কিছু এলাকায় ব্যক্তি বা গোষ্ঠী তাদের জমির দলিল নথিভুক্ত করে ফেলছে, তবে এটা খুবই সীমিত এবং এইটা সবসময় সমস্যাযুক্ত। কারণ অনেক জমির মালিকানার বিষয়ে সরকারি রেকর্ড, স্থানীয় ঐতিহ্যবাহী নিয়মের মধ্যে তো সংঘাত আছে, তাই না? এইটা ধরেন 10%-এর মতো। এই ভূমি ব্যবস্থাপনার মূল সমস্যাটা কি? সমস্যা হচ্ছে যে পার্বত্য জনগোষ্ঠী তাদের এই ঐতিহ্যগত নিয়মে জমি ভোগ দখল করলেও সরকারি আইনে তো স্বীকৃত না এটা। তারপর ধরেন উন্নয়ন প্রকল্প, যেমন কাপ্তাই জল বিদ্যুৎ কেন্দ্র এবং সমতলে অনেক মানুষ আসছে পার্বত্য অঞ্চলে, ফলে স্থানীয় জনগণের জমি হারানোর ঘটনা ঘটছে। আবার আরেকটা জিনিস বললাম যে রিজার্ভ বা সংরক্ষিত বন এবং কৃষি জমি নিয়ে যে সংঘাত, ওইখানে তারা বসতি স্থাপন করে, ওখানে কৃষি কাজ করে। সমতলের অনেকে বলে যে আমরা কেন পার্বত্য চট্টগ্রামে গিয়ে জমি কিনতে পারবো না, ওরা তো এসে সমতলে জমি কিনতে পারে। সমস্যা বুঝছেন তো? আপনি কার কাছ থেকে জমি কিনবেন? দলিলই তো নাই।
দলিল তো মুখে মুখে, মালিকানা তো ব্যক্তির না রে ভাই, মালিকানা সামাজিক, এবং প্রায় 60% জমির মালিকানা এরকম। তো এই বাস্তবতাটা তো বুঝতে হবে। দেখেন এই সমস্যার সমাধান কি? ওয়ান কান্ট্রি টু সিস্টেম ব্যবস্থা আমাদের চালাইতে হবে ততদিন পর্যন্ত যতদিন না ব্যাপক সংখ্যাগরিষ্ঠ পাহাড়িরা এই সিস্টেম বদলানোর জন্য দাবি না করে। আমরা এই ব্যবস্থার জন্য হংকং এর অভিজ্ঞতা, স্কটল্যান্ড, উত্তর আয়ারল্যান্ডের অভিজ্ঞতা কাজে লাগাতে পারি। এইটা করে ঐতিহ্যবাহী ভূমি ব্যবস্থাকে আইনি স্বীকৃতি দিতে পারি।